আসসালামু আলাইকুম, ভালো আছো সবাই আশা করি। তা আজকে আমরা শুরু করতে যাচ্ছি এনএসআই এডি 2025-এর যে প্রশ্ন বিশ্লেষণ তার হচ্ছে পর্ব 3। এর আগের দুটো পর্বে আমরা 3টি প্রশ্ন কিন্তু বিশ্লেষণ করে দেখিয়েছি, আর আজকের পর্বে আমরা 3টি প্রশ্ন বিশ্লেষণ করে দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রথম প্রশ্নে চলে যাই। আমরা প্রথম প্রশ্নটি যদি একটু বলি, প্রথম প্রশ্নটি হচ্ছে আজকে যেটি আমরা প্রথম বিশ্লেষণ করব, বলছে যে এ রিক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক উইথ ডাইমেনশন 80 সেন্টিমিটার ইন্টু 60 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার can be filled with tap A at the rate of 680 centimeter every 2 minutes, can be emptied with tap on at the rate of 140 centimeter every minute. বলছে কি, ইফ জামাল লিভস বোথ ট্যাপ ওপেন অ্যাট 2:30 PM, হোয়েন দ্য ট্যাঙ্ক বি ফিল্ড টু 1/3 ইটস ক্যাপাসিটি। ওকে, আমরা প্রশ্নটি তো পড়লাম, এবার আমরা একটু দেখি কি বলতে চাচ্ছে। বলছে যে একটা রিক্ট্যাঙ্গুলার, একটা আয়তাকার ঘনবস্তু, একটা ট্যাঙ্ক আছে, অর্থাৎ এইরকম একটা ট্যাঙ্ক রয়েছে। আমরা যদি ট্যাঙ্কটাকে এখানে একটু এঁকে দেখাই, এই যে এরকম একটা ট্যাঙ্ক এখানে রয়েছে, আমরা বললাম এরকম একটা ট্যাঙ্ক এখানে রয়েছে, এই যে একটা ট্যাঙ্ক। ওকে ওকে, ট্যাঙ্ক আমাদের আঁকা হলো। এখন বলছে এই ট্যাঙ্কটার বলছে ডাইমেনশন হচ্ছে 80 সেন্টিমিটার ইন্টু 60 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার। তার মানে আমরা যদি একদিকে ধরি হচ্ছে 80, একদিকে হচ্ছে 60 এবং একদিকে হচ্ছে 15, অর্থাৎ 80 গুণিত 60 গুণিত 15 সেন্টিমিটার। তার মানে আমি যদি চিন্তা করি, এই যে এই আয়তাকার যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটার আয়তন যদি আমি চিন্তা করি, যে আয়তনটা হচ্ছে 80 গুণিত 60 গুণিত 15, এটা কিন্তু দেওয়াই আছে প্রশ্নে। ওকে, এটা হচ্ছে আয়তাকার ট্যাঙ্কটার আয়তন দেওয়া আছে। ওকে, এখন বলছে একটি ট্যাপ দিয়ে এটা পূর্ণ হয় আর একটি ট্যাপ দিয়ে এটা খালি হয়। তো যেই ট্যাপ দিয়ে এটা পূর্ণ হয় এই ট্যাপটার নাম হচ্ছে ট্যাপ এ, আর যেই ট্যাপ দিয়ে এটা পানি বের করে দেয় সেই ট্যাপটার নাম হচ্ছে ট্যাপ 1। ওকে, আশা করা যায় একটু বুঝতে কোনো সমস্যা নেই। তার মানে আমরা একটা ট্যাঙ্ক পেয়েছি, যেই ট্যাঙ্কটার আমাদের আয়তন দেওয়া আছে এবং দুটো ট্যাপ দেওয়া আছে এখানে, একটি ট্যাপ দিয়ে পানি এটা ভর্তি হয় আর একটি ট্যাপ দিয়ে পানি খালি করে দেয়। ওকে, এখন প্রশ্নে বলেছে যে যেই ট্যাপটা দিয়ে পানি ভর্তি হয় এটা প্রতি 2 মিনিটে 680 সেন্টিমিটার, অর্থাৎ এটা আয়তন আমরা সেন্টিমিটার কিউব বিবেচনা করতে পারি, এটাকে ঘন সেন্টিমিটার বিবেচনা করতে পারি, অর্থাৎ আয়তনের কথা এখানে বলা হচ্ছে। তাহলে যদি প্রতি 2 মিনিটে, কি বলছে যে প্রতি 2 মিনিটে এটা 680 সেন্টিমিটার কিউব এটা হচ্ছে ভিতরে পানি ভর্তি করে। তা আমরা এই সকল জায়গাগুলোতে যখন এটা পানি ভর্তি করবে বা পানি বের করে দেবে এরকম কথা যখন বলা থাকবে, আমরা চিন্তা করব প্রতি মিনিটে আসলে কি ঘটনা ঘটে প্রতি মিনিটে। তাহলে 2 মিনিটে যেহেতু এটা দেওয়া আছে, আমরা সাথে সাথে হিসাব করে নেব যে 1 মিনিটে এটা কি করে। 1 মিনিটে পানি তাহলে কতটুকু পানি ভর্তি করে, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা বুঝতে পারছি এটা 340 সেন্টিমিটার কিউব পানি ভর্তি করে। ওকে, এই জায়গাটুকু চিন্তা করতে আমার মনে হয় টোটাল 10 সেকেন্ডও লাগবে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রতি মিনিটে 340 সেন্টিমিটার কিউব পানি লোড করে। এখন দেখি যেই ট্যাপটা পানি বের করে দেয় সেটা কি করছে। বলছে যেই ট্যাপটা পানি বের করে দেয় সেটা প্রতি মিনিটে 140 সেন্টিমিটার কিউব পানি বের করে দিচ্ছে। ওকে, তাহলে একজন পানি দিচ্ছে আর একজন পানি বের করে দিচ্ছে। এখন প্রশ্ন হলো 1 মিনিট যদি ট্যাপটা ছাড়া থাকে তাহলে 340 সেন্টিমিটার কিউব পানি ঢুকবে, আবার 140 সেন্টিমিটার কিউব পানি বের হয়ে যাবে। তাহলে পানির স্থিতি কতটুকু, জমবে কতটুকু, তাহলে প্রতি মিনিটে পানি জমবে, এখান থেকে এটা বাদ দিয়ে দিলেই হলো। তাহলে আমি যদি বাদ দিয়ে দিই 340 মাইনাস 140 ইকুয়াল টু 200 সেন্টিমিটার কিউব। এই যে প্রশ্ন কিন্তু ইজি করে দেওয়া আছে, হিসাবগুলো এমনভাবে দেওয়া আছে যেন যে কেউ এটা মুখে মুখে করে ফেলতে পারে, যাতে করে কোনো চিন্তা ভাবনা না করতে হয়। আসলে এই জন্য আমি বলেছি প্রশ্ন যারা কঠিন মনে করেছে, যারা মনে করেছে মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন এসছে, আমি তাদের জন্যই কিন্তু বিশ্লেষণটা করতেছি। আসলেই প্রশ্ন কিন্তু কঠিন নয়, বরঞ্চ সহজ করে দেওয়া হয়েছে। ওকে, এখন তাহলে আমরা দেখতে পেলাম যে প্রতি মিনিটে কতটুকু পানি এখানে জমছে, এটা আমরা বুঝে ফেলেছি। এখন তাহলে দেখব যে প্রতি মিনিটে তো 200 সেন্টিমিটার কিউব করে পানি তো জমা হলো, তাহলে
এখন আমার এখানে এটার আয়তন ছিল কত? আয়তন ছিল 80 গুণিত 60 গুণিত 15। প্রশ্নে বলেছে যে এটার 1/3 অর্থাৎ যা ক্যাপাসিটি তার 1/3 লোড করতে হবে। তাহলে আমাকে লোড করতে হবে কত? এই টোটাল ক্যাপাসিটির 3 ভাগের ভাগ। তো টোটাল ক্যাপাসিটির 3 ভাগের ভাগ যেহেতু আমি করতে চাই, তাহলে আমি এখান থেকে এই যে 3 5 15 যে কোনো একটাকে কেটে দিলাম, তাহলে থাকলো কত ক্যাপাসিটি? 80 গুণিত 60 গুণিত 5। ওকে, এটুক তো আশা করা যায় বুঝতে কোনো সমস্যা নেই। আমরা এই যে গুণ করতেছি না, কিন্তু কোনোটাকে কষ্ট করে কিন্তু আমরা গুণ করতেছি না, যেভাবে আছে সেভাবেই রেখে দিচ্ছি, এটাই কিন্তু টেকনিক। ওকে, তাহলে 80 গুণিত 60 গুণিত 15 ছিল, এটাকে 3 ভাগ করে দিলাম ক্যাপাসিটিকে, গুণিত 5 থাকলে, তাহলে এইটুকু আমাকে লোড করতে হবে। এখন প্রশ্ন হলো 1 মিনিটে লোড হচ্ছে কত? 200। তাহলে এতটুকু লোড হতে আমার কত সময় লাগবে? তাহলে এই 200 দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে টোটাল মিনিটটা কি করব? পেয়ে যাব। তাহলে আমি যদি এটাকে এখন 200 দিয়ে ভাগ করে দিই, এই যে 200 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই যে 1 শূন্য কাটা গেল আর এই যে 1 শূন্য কাটা গেল। হিসাবটা কত সহজ করেছে, আমাকে কোনো প্রকারের চিন্তা ভাবনাই করতে হচ্ছে না। এরপরে আমি জাস্ট এই 2 দিয়ে যে কোনো একটাকে ভাগ করে দিই, 4 দুগুণ আর থাকলো কি 4 6 24, 5 24 120। এই যে 120 মিনিট লাগবে আমার 1/3 পার্ট লোড করতে। আমরা কি এইটুকু বুঝতে পেরেছি না? ইজিলি বুঝতে পেরেছি। এখন 120 মিনিট মানে কত ঘন্টা? 120 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা। প্রশ্নে বলেছে যে জামাল সাহেব যখন এটা স্টার্ট করে তখন বাজছিল 2টা বেজে 30 মিনিট, অর্থাৎ 2:30 PM 2:30 PM। তাহলে আরো 2 ঘন্টা যদি চলে যায়, তাহলে 2 ঘন্টা যোগ করলে কত হবে? 2 ঘন্টা যোগ করলে হবে 4:30 PM। তাহলে আমরা অ্যান্সার খুঁজে পেয়েছি 4:30 PM, অর্থাৎ অ্যান্সার হচ্ছে সি 4:30 PM। আশা করা যায় যে আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি। তাহলে এই যে এই ধরনের প্রশ্নগুলো এত ইজি, আমার মনে হয় এই টোটাল কাজটুকু করতে কারো 1 মিনিটের বেশি সময় লাগবে না, যদি সে দ্রুত এটা বুঝতে পারে, এবং আসলেই ইজি প্রশ্ন। ওকে, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। ওকে, তাহলে দ্বিতীয় প্রশ্নটি কি বলছে আমরা একটু পড়ে ফেলি। প্রশ্নে বলছে যে এ 9 সেন্টিমিটার ইন্টু 8 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার, আগের মতোই একটা ডাইমেনশন দেওয়া আছে। বলছে এত সেন্টিমিটার ব্লক অফ আইস, বলছে একটা বরফের একটা ব্লক, যেই ব্লকটার এক সাইড হচ্ছে 9 সেন্টিমিটার, এক সাইড 8 সেন্টিমিটার, এক সাইড হচ্ছে 15 সেন্টিমিটার। বুঝতে পারলাম একটা আইসের বড় একটা বরফের একটা ব্লক আমাদের কাছে রয়েছে, যেটা হচ্ছে 9 গুণিত 8 গুণিত 15 সেন্টিমিটার। ওকে, একটু আগে আমরা যেভাবে আয়তাকার দেখালাম এইরকম সাইজের একটা বরফ আমার কাছে রয়েছে। বলছে এই বরফটাকে গলিয়ে ছোট ছোট কিউব তৈরি করা হলো। এখন প্রশ্ন হলো কিউব কি? কিউব হচ্ছে সেই ঘনবস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, অর্থাৎ ঠিক একটা লুডো ছক্কার মতো, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি সমান। তো বলা হচ্ছে এই বরফটাকে গলিয়ে ছোট ছোট এরকম কিউব তৈরি করা হবে। ওকে, এখন আমি যদি এই কিউবটি একটু এঁকে দেখাই, এই যে আমি যদি ধরি এই যে ছোট্ট বরফের টুকরাটা, কিউবটা এটা, যার এই যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটি হচ্ছে সমান। প্রশ্নে কিন্তু খুব মজার একটা জিনিস এখানে দেওয়া হয়েছে। প্রশ্নে কি বলেছে? ইফ দ্য সারফেস এরিয়া অফ এনি টু সাইড অফ দ্য কিউব হ্যাজ টু বি 72 সেন্টিমিটার স্কোয়ার। বলছে যদি দুটো সাইড, এই যে এটা একটা সাইড যদি আমি চিন্তা করি, এই যে এটা একটা পিঠ, এই পিঠ আর এই পিঠ, দুটো সাইড, তাহলে এই যে দুটো সাইড মিলে কত হচ্ছে? 72 সেন্টিমিটার স্কোয়ার। তো দুটো সাইড মিলে যদি 72 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে একটি সাইড কত হবে? 36। তাহলে এই যে একটি সাইড, একটি সারফেস হচ্ছে 36। আচ্ছা, আমরা বলেছিলাম এই দিক যতটুকু, এই দিক ঠিক ততটুকু, এই দিক ঠিক ততটুকু। প্রত্যেকটা সাইড যদি সমান হয়ে থাকে, তাহলে উপরের সারফেসটা কি? নিশ্চয়ই একটা বর্গ। তো যদি এটা বর্গ হয়, তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফল a স্কোয়ার, অর্থাৎ একটা ধার যদি হয় a, তাহলে এটাও a, এটাও a, তাহলে এর ক্ষেত্রফল কত? a স্কোয়ার। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কত? 36। তাহলে a ইকুয়াল টু কত? √36 ইকুয়াল টু 6। তো এইটুক তো আমরা এইভাবে হিসাব করবো না, আমরা দ্রুত উত্তর করব কিভাবে? যে দুই সাইড যদি হয় 72, তাহলে এক সাইড কত? 36। তাহলে একটা ধার কত? একটা ধার হয়ে গেল কত? 6, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 পেয়ে গেলাম। যদি তাই হয়ে থাকে, তাহলে এই টোটাল কিউবটার আয়তন কত? এদিকেও 6, এদিকেও 6, এদিকেও 6, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, দ্যাট মিনস 6 গুণিত 6 গুণিত 6। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই কিউবটার আয়তন হচ্ছে 6 গুণিত 6 গুণিত 6 সেন্টিমিটার
কিউব। ওকে, তাহলে আমরা বড় বরফটার আয়তন তো জানি, আমরা এটাকে গলিয়ে যে ছোট বরফ তৈরি করা হবে সেটার আয়তনও পেয়ে গেলাম। প্রশ্নে বলেছে বড় বরফটি গলিয়ে কতগুলো ছোট ছোট টুকরো তৈরি করা যাবে। তাহলে যদি আমি এই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করে দেই তাহলেই কিন্তু আমি টুকরোর সংখ্যা পেয়ে যাব, কারণ সবগুলো টুকরোর আয়তন কিন্তু আমার বড় বরফের আয়তনের সমান হবে। ওকে, তাহলে আমি কি করব, এই যে আয়তনটা আমার ছিল এই আয়তনটাকে আমার এই যে ছোট টুকরোর আয়তন দিয়ে ভাগ করে দিব, এই যে 6 গুণিত 6 গুণিত 6 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, আমরা হিসাবটা বড় করব না, এই জন্য আমরা কিন্তু কোনোটাকেই গুণ করি নাই, আমরা কোনোটাকে গুণ করি নাই, যেভাবে ছিল সেইভাবেই কিন্তু রেখে দিয়েছি। এখন যদি জাস্ট আমি কাটাকাটি করি, এই যে 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9। ওকে, এবার 3 দিয়ে কেটে দিলাম, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে এই যে 8, আবার 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, এই যে 3 পাচ্ছে 15। আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরে 5 রয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি কতটি টুকরা তৈরি করা সম্ভব। আমরা বুঝে গেলাম 5টি বরফের টুকরা তৈরি করা সম্ভব, যেটা অ্যান্সার বি রয়েছে। ওকে, আমরা আশা করা যায় এই প্রশ্নটা বুঝতে পেরেছি। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নটি কি বলেছে আমরা যদি একটু পড়ে শোনাই। বলছে রাইসার টুক 1 কাপ অফ হাফ অলিভ অয়েল অ্যান্ড হাফ ভিনেগার অ্যান্ড পোর ইট ইন এ জার দ্যাট হ্যাড ইকুয়াল পার্ট অফ অলিভ অয়েল, ভিনেগার অ্যান্ড ওয়াটার। বলছে ইফ দ্য রেজাল্ট ইজ 3 কাপ অফ মিক্সচার অফ সালাদ ড্রেসিং, হোয়াট পোর্শন অফ দ্য ড্রেসিং ইজ অলিভ অয়েল। খুব সহজ একটা প্রশ্ন। বলছে যে রাইসা একটা কাপ নিল, যেই কাপে হাফ নিল হচ্ছে অলিভ অয়েল আর হাফ নিল হচ্ছে ভিনেগার। ওকে, আমি ইজিলি দেখাই, এই যে একটা কাপ নিল, এই কাপের আমি যদি যদিও এটা ভিনেগার এবং অলিভ অয়েল তো আর মিক্সিং করলে আলাদা আলাদা হয়ে থাকবে না, একসাথে মিক্সিং হয়ে থাকবে, কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে বললাম এই কাপের হাফ হচ্ছে এই যে অলিভ অয়েল। ওকে, এই যে অলিভ অয়েল এবং হাফ হচ্ছে এই যে ভিনেগার। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, যে একটা কাপ নিল, যেই কাপের হচ্ছে হাফ হলো অলিভ অয়েল এবং হাফ হলো ভিনেগার। ওকে, এইটুক তো আমরা বুঝতে পারছি। আমরা বোঝানোর সুবিধার্থে আমরা অলিভ অয়েলটা এবং ভিনেগারটা আলাদা আলাদা করে দেখাইছি। এখন বলছে সে কি করলো, এটাকে একটা জারের মধ্যে ঢেলে দিল, যেই জারের মধ্যে আগে থেকেই 3টি জিনিস ছিল। কি কি ছিল? একটা হচ্ছে অলিভ অয়েল, একটা হচ্ছে ভিনেগার এবং আরেকটা হচ্ছে কি ছিল, ওয়াটার। তাহলে আরেকটা জার আমরা নিলাম, এই যে জার, এটা একটা বড় একটা জার নিলাম আমরা। এই জারের মধ্যে বলছে কি, এটা আমরা জার নিলাম, এই জারের মধ্যে বলছে আগে থেকেই ছিল অলিভ অয়েল ছিল, ভিনেগার ছিল এবং ওয়াটার ছিল। তারপরে আরেকটা কথা বলছে যে এখানে এই 3টি জিনিস সমান সমান ছিল, অর্থাৎ যতটুকু অলিভ অয়েল ছিল ঠিক ততটুকুই ভিনেগার ছিল, ঠিক ততটুকুই ওয়াটার ছিল। তারপরে বলছে যে এটাকে মিক্সড করার পরে টোটাল হলো 3 কাপ। কয় কাপ হলো? 3 কাপ হলো। আচ্ছা, এটা ঢালার পরে যদি এখানে 3 কাপ হয় তাহলে এখানে আগে থেকে কয় কাপ ছিল? 2 কাপ। তাহলে আমি যদি এই 2 কাপকে আলাদা করে নিই, এই যে এখানে একটা কাপ নিলাম, এখানে একটা কাপ নিলাম। ওকে, তাহলে এর মধ্যে কয় কাপ ছিল? এর মধ্যে আগে থেকে ছিল 2 কাপ। এর মধ্যে আগে থেকে 2 কাপ ছিল বলেই কিন্তু টোটাল হয়েছে কয় কাপ? 3 কাপ। আমি কি একটু বুঝাতে পেরেছি? এইটাই হলো কিন্তু এই প্রশ্নের টেকনিক, কিচ্ছু না। অর্থাৎ আগে একটা কাপ সে কি করলো, আগে একটা কাপ নিল, যেই কাপে হাফ অলিভ অয়েল হাফ ভিনেগার। তারপরে বলছে আর একটা জগে ঢাললো, যেই জগে আগে থেকেই ওয়াটার, ভিনেগার এবং অলিভ অয়েল ছিল। টোটাল হলো 3 কাপ। তার মানে আগে থেকে ছিল কয় কাপ? 2 কাপ। তাহলে এই 2 কাপের মধ্যে আমার 3টি জিনিস ছিল। আমি যদি অলিভ অয়েলকে লিখি ও, ভিনেগারকে লিখি ভি আর ওয়াটারকে লিখি ডাব্লিউ, তাহলে ঠিক সমান সমান কিন্তু এখানে ছিল। যদিও মিক্সিং হয়ে আছে, আমি বোঝানোর সুবিধার্থে আমি বললাম একটা অংশ অলিভ অয়েল, একটা অংশ ভিনেগার, একটা অংশ ওয়াটার। একইভাবে এখানেও কি ছিল? 3টি অংশ ছিল, একটা হচ্ছে অলিভ অয়েল, একটা হচ্ছে ভিনেগার, একটা হলো ওয়াটার। আশা করা যায় বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। আমি এখানকার যে জার থেকে আমি কাপে ঢেলে নিয়েছি, আগে যে এখানে 2 কাপ ছিল এই 2 কাপকে আমি কাপে ঢেলে নিয়েছি এবং কাপ আলাদা করেছি 3টি করে পার্ট। এখন যদি আমি বলি, আমি এখানে দেখতে চাই কি, প্রশ্নে বলছে এই যে আমার যে মিক্সচারটা হলো, যে আমার সালাদ ড্রেসিংটা তৈরি হলো, এই সালাদ ড্রেসিংয়ে অলিভ অয়েলের পোর্শনটা কত?
তাহলে আমি আগে প্রত্যেকটা জায়গায় আমার অলিভ অয়েলের পোর্শনটা আগে বের করে ফেলি। ওকে, এখন যদি বলি এখানে অলিভ অয়েলের পোর্শন কত, 1/3, কোনো সমস্যা নেই। অলিভ অয়েলের পোর্শন কত, 1/3। এখানে অলিভ অয়েলের পোর্শন কত, 1/3। আর এখানে অলিভ অয়েলের পোর্শন কত, 1/2। এইটুক বুঝতে নিশ্চয়ই মঙ্গল গ্রহে যাওয়া লাগে না, তাই না? এখানে 3/1 এখানে 3/1, আর এখানে হচ্ছে অর্ধেক বলাই ছিল 2/1। এটুক কি আমরা বুঝে গেছি না? তাহলে এই যে 1/3, এটা বুঝতে হলে আমাকে কি করতে হয়েছে, এখানে আগে 2 কাপ ছিল, এটা তো আমাকে বুঝতে হয়েছে, এবং সমান সমান ছিল প্রত্যেকটা অংশ, এটা তো বলাই আছে, তাহলে 1/3। ওকে, এখন যদি টোটাল অলিভ অয়েল কতটুকু আছে আমার এই 3টি কাপে আমি যদি বের করতে চাই, তাহলে এই 3টি পার্ট যদি যোগ করি, তাহলে 1/2 যোগ 1/3 যোগ 1/3। ওকে, আমি জাস্ট কি করলাম, এই যে অলিভ অয়েল অংশটা যোগ করলাম, যোগ করে লসাগু কত, 6। তাহলে 3 দুগুণে 6 যোগ 3 দুগুণে 6 2, 3 দুগুণে 6 2, তাহলে কত হলো, 7/6। তাহলে আমরা অলিভ অয়েলের অংশটা কিন্তু পেয়ে গেলাম। এখন যদি অনুপাত বের করতে চাই, তাহলে কাপ কয়টা, 3টা, তাহলে 3 দিয়ে যদি আমরা ভাগ করে দেই, তাহলেই কিন্তু টোটাল অলিভ অয়েলের আমরা পোর্শনটা কিন্তু পেয়ে যাব। তাহলে অলিভ অয়েল পোর্শন কত, 7/6/3 করলে এই 3 কোথায় গুণ হয়ে গেল, নিচে, তাহলে ইকুয়াল টু কত, 7/18, and this is the অ্যান্সার। এই যে এই কাজটা করতে আমাকে কিচ্ছু করতে হয়নি, অর্থাৎ কোনো হিসাব করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, জাস্ট এই অঙ্ক করতে 1 মিনিটের বেশি লাগার কথা না। আমি এতক্ষণ ধরে বুঝিয়ে বুঝিয়ে করতেছি বলেই কিন্তু 3টি অঙ্ক বোঝাতে এত সময় কিন্তু লেগে গেল। আজ আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি 7/18, অ্যান্সার রয়েছে হচ্ছে ডি নাম্বারে। ওকে, তা আজকে আমরা যে 3টি প্রশ্ন বিশ্লেষণ করলাম, আশা করা যায় যে এই প্রশ্নগুলো আমরা ধরতে পারবো। মজার ব্যাপার হচ্ছে এবারের কিন্তু যে অঙ্কগুলো দেওয়া হয়েছে, এই অঙ্কগুলো কিন্তু এমনভাবে সহজ করা হয়েছে যাতে করে দেখতে কঠিন মনে হয়। ওকে, অর্থাৎ সহজ ইকুয়াল টু কঠিন, আবার আমরা আজকে দেখাচ্ছি কঠিন ইকুয়াল টু সহজ। তো ওকে, আজকে আর কথা বাড়াচ্ছি না, এই পর্যন্তই। নিশ্চয়ই দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।